স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা সহ 2 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আদালত। কাল থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। সোমবার সকাল 8:45টার দিকে প্রিজন ভ্যানে সোহেল রানাকে আদালতে আনা হয়। আসামিদের উপস্থিতিতে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি হয়। ট্রাইব্যুনালে শুনানি শেষে অভিযোগ গঠনের আদেশ দেন বিচারক, যার মাধ্যমে শুরু হলো এই মামলার আনুষ্ঠানিক বিচার। গত 24শে মে আদালত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে দেয়া চার্জশিট গ্রহণ করে 1 জুন শুনানির দিন ঠিক করেন। দ্রুত বিচার নিশ্চিতে মামলাটি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়। গত 19শে মে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে 2য় শ্রেণীর ছাত্রী রামিসার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় স্বপ্না খাতুন ও পরে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয় সোহেল রানা। আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী মাহিদুর রহমান, কথা বলবো তার সাথে। মাহিদুর, আসামি পক্ষের কোনো আইনজীবী ছিল কি এবং বাদী পক্ষ কি বক্তব্য তুলে ধরেছেন আমাদের জানাবেন। জি আসিফ, আপনি প্রতিবেদনে যেমনটি বলেছিলেন, সকালেই কিন্তু এই মামলার আজকে 2 আসামিকে নিয়ে আসা হয়েছে। অভিযুক্ত 2 আসামি, মূল যে আসামি সোহেল এবং তার সাথে সহায়তা করে তার স্ত্রী স্বপ্না খাতুনকে, তাদের উপস্থিতিতেই কিন্তু আজকের এই শুনানিটি হয়েছে। এই শুনানিতে কিন্তু 47 পৃষ্ঠার যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে, সেই 47 পৃষ্ঠার অভিযোগপত্রের উপরেই কিন্তু আজকের এই শুনানিটি হয়। শুনানিটি শুরুতেই রাষ্ট্রপক্ষের নিয়োজিত আইনজীবী আজিজুর রহমান দুলু তিনি কিন্তু তার শুনানি শুরু করেন এবং এরপরে রাষ্ট্র নিয়োজিত আসামি পক্ষের আইনজীবী তিনিও কিন্তু তার শুনানি যুক্তি তুলে ধরেন। তো সব কিছু শোনার পরে কিন্তু আজকে এই যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে শিশু নির্যাতন দমন যে ট্রাইব্যুনাল, বিশেষ ট্রাইব্যুনাল, সেখানে কিন্তু সব কিছু শুনে আদালত এই মামলাটি অবশেষে বিচারিক প্রক্রিয়া শুরু করার জন্য আদেশ দিয়েছেন। অর্থাৎ আগামীকালকে থেকে এই মামলার বিচারিক কাজ, অর্থাৎ সাক্ষ্য গ্রহণের মাধ্যমেই কিন্তু শুরু হবে এই বিচারিক কাজ। আমি আপনাকে বলে রাখি যে এই বিচারে কিন্তু আমরা রাষ্ট্রপক্ষের আইনজীবী আমাদেরকে জানিয়েছেন কিছুক্ষণ আগে ব্রিফিংয়ের মাধ্যমে যে সর্বমোট 18 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ নেওয়া হতে পারে। তারা কিন্তু তদন্ত প্রতিবেদনে 18 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের কথাই আমাদেরকে জানিয়েছেন। তার মধ্যে রামিসার বাবা মা, রামিসার বোন, রামিসার চাচা চাচি, রামিসার প্রতিবেশী এবং 6 জন পুলিশ সদস্য এবং তদন্ত কর্মকর্তা সহ 18 জন। তিনি কিন্তু এটিও জানিয়েছেন যে এখানে মামলার দোষী সাব্যস্ত করার জন্য কিন্তু পুরোপুরি সাক্ষ্য গ্রহণ নাও হতে পারে। তারা দেখবেন যে যতদূর পর্যন্ত সাক্ষ্য গ্রহণ নেওয়া যায়। তিনি কিন্তু এটিও জানিয়েছেন যে আগামী 2 থেকে 3 কার্যদিবসের মধ্যেই কিন্তু সাক্ষ্য গ্রহণ তারা শেষ করে যুক্তিতর্কের দিকে যাবেন। এবং আজকে এই যে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে, এই বিচারিক কার্যক্রম কিন্তু এখন চলমান প্রক্রিয়ার মধ্যে থাকবে। অন্যদিকে রাষ্ট্র নিয়োজিত আসামি পক্ষের আইনজীবী তিনি কিন্তু বিভিন্ন যুক্তি তুলে ধরেছেন। তার মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে তিনি বলছেন যে এই বিচারটা দ্রুত হচ্ছে কিনা, এই দ্রুততার মাধ্যমে এই বিচার যাতে কোনোভাবে শেষ না হয়, এই দ্রুত গতিতে করতে গেলে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে। তিনি বিভিন্ন ধরনের যুক্তি কিন্তু এর মাধ্যমে তুলে ধরেছেন। তো আজকে কিন্তু আপাতত বিচারিক প্রক্রিয়া অর্থাৎ কোর্টের কাজ শেষ। আমি একটু বলে রাখি যে আজকে ঈদের পরে, ঈদের ছুটির পরে কিন্তু আজকেই কোর্ট প্রথম চলমান ছিল এবং একটি মাত্র মামলা কিন্তু আজকে এখানে চলমান ছিল। না হলে কিন্তু পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আগামী 15 তারিখে কিন্তু কোর্টের কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। অর্থাৎ সরকারের যে পূর্ব নির্ধারিত তাদের যে কথা ছিল যে অতি দ্রুত এই আলোচিত রামিসা হত্যার বিচার মামলা তারা শুরু করবে। তো আজকের এই শুনানির মাধ্যমে কিন্তু রামিসা হত্যা মামলার অফিসিয়ালি বিচার কাজ শুরু হলো। আসিফ। জি মাহিদুর রহমান, আপনাকে ধন্যবাদ। ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন গ্রাহকরা। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করেছে, জলকামান ও টিয়ার গ্যাসও ব্যবহার করেছে। সেখানে আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। স্বস্তিকা, এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন? গ্রাহকরা কি বলছেন? এই মুহূর্তে এই যে
ইসলামিক ব্যাংকের সামনের যে পরিবেশ সেটি কিন্তু পুরো থমথমে পরিবেশ বিরাজ করছে এবং সড়কের দুই পাশেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু পুরো সড়কটি ঘিরে রেখেছে এবং তারা ঘিরে রাখার মধ্য দিয়েও কিন্তু যারা ইসলামিক ব্যাংকের গ্রাহকরা রয়েছেন, যারা সকাল থেকেই আসলে নির্দিষ্ট একটি দাবি নিয়ে এখানে এসেছিলেন, তারা কিন্তু তাদের সেই বিক্ষোভ জারি রেখেছেন, তাদের সেই দাবির স্লোগান জারি রেখেছেন। এবং তার পাশাপাশি কিন্তু ইসলামিক ব্যাংকের এই যে পুরো ইসলামিক ব্যাংকের সামনের সিঁড়ি থেকে শুরু করে পুরো ব্যাংকের যে নিরাপত্তা, সেই ব্যাংকের নিরাপত্তার কারণে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো ব্যাংকটিকে ঘিরে রেখেছেন। আসলে সকাল 9টায় কিন্তু যারা গ্রাহক ফোরামের সদস্যরা রয়েছে তারা কিন্তু এখানে আসেন এবং তাদের দাবি হচ্ছেন ইসলামিক ব্যাংকের যে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে, সেই চেয়ারম্যানের পদত্যাগের দাবির জন্য গ্রাহক ফোরামের পক্ষ থেকে ব্যানার, ফেস্টুন নিয়ে কিন্তু প্রথমে এখানে মানববন্ধনের জন্য আসেন। তারা যখন এখানে দাঁড়ান সকাল 9টার দিকে, তখন কিন্তু তারা পুলিশের সদস্যরা যারা রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু তাদেরকে সরে যাওয়ার কথা বলা হয়। তারা তখন না সরে যাওয়ার ফলেই কিন্তু সেই শুরুতেই কিন্তু পুলিশের সাথে তাদের লাঠিচার্জ এবং ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ সহ যাবতীয় যে ঘটনা ঘটে সেই ঘটনা কিন্তু ঘটে। তারপর থেকেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেমন এই পুরো ব্যাংকের নিরাপত্তার জন্য ব্যাংকটিকে ঘিরে রেখেছেন, তার পাশাপাশি এখানে যারা গ্রাহকের সদস্যরা রয়েছে গ্রাহক ফোরামে, তারা কিন্তু বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই সড়ক ছাড়বেন না। কিছু সময়ের মধ্যেই তারা সংবাদ সম্মেলন করে তাদের পরবর্তী যে পদক্ষেপ সেটি জানাবেন। এর পরের সংবাদে আসলে জানাতে পারবো গ্রাহক ফোরামের সিদ্ধান্ত আসলে কি আসছে। আসিফ, এই ছিল আমার কাছে সর্বশেষ মতিঝিল থেকে। ছিলেন স্বস্তিকা সিংহ। ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে খুলেছে অফিস আদালত। প্রথম কার্যদিবসে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9টায় সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা কর্মচারীরা তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী প্রথমে মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টা, বিভিন্ন সচিব এবং সচিবালয়ের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে ঈদের কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। এরপর মন্ত্রিপরিষদ ভবনে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করেন। পরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাথে আলোচনা করেন। চট্টগ্রামে আলাদা সড়ক দুর্ঘটনায় বাবা ছেলে সহ 3 জন নিহত হয়েছে। সকাল 10টার দিকে ফটিকছড়ি উপজেলার উত্তর পাইদং এলাকায় বিআরটিসি বাস, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাবা ছেলে মারা যায়। আহত হয়েছে 4 জন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া রোববার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বাসসহ 4টি যানবাহনের সংঘর্ষে এক নারী পথচারীর মৃত্যু হয়েছে। এবারে গ্লো অ্যান্ড লাভলি সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2026। সাফ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হারের পর সব দায় নিজের কাঁধে তুলে নিলেন কোচ পিটার বাটলার। অনুশীলনে অনিয়ম আর অলসতার কারণে এমন পরাজয় বাংলাদেশের। ম্যাচ শেষে এমনটাই বললেন তিনি। সাফের অষ্টম আসরে এখন পর্যন্ত 2 ম্যাচ খেলে 5 গোল হজম করেছে বাংলাদেশ। প্রথমটিতে জোড়া গোল ব্যবধানে এগিয়ে থাকার পরও হজম করে 2 গোল। শেষমেশ 4-2 গোলে জয় পেলেও রোববার ভারতের বিপক্ষে কোনোভাবেই প্রতিরোধ গড়তে পারেনি মারিয়া মান্দার দল। রক্ষণের সমস্যা এক রাতে সমাধান করা যাবে না। আমি চেষ্টা করে যাচ্ছি। এই মেয়েরা তো ঠিকমতো অনুশীলনই করে না, তাদের বোঝানো কঠিন। এই পরাজয়ের কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। অধিনায়কত্ব হারানোর পর এই প্রথম মূল একাদশের বাইরে আফিদা খন্দকার। মাসুরা পারভিন জাতীয় দল থেকে বাদ পড়ার পর দলের রক্ষণ সামলাচ্ছেন আফিদা। ভারতের বিপক্ষে তাকে না খেলানোটা ভুল সিদ্ধান্ত ছিল মানছেন কোচ। সেমিফাইনালের আগে দলকে শেষবারের মতো ঝালিয়ে নেয়ার সুযোগ ছিল, তাই আফিদাকে খেলানো হয়নি। এটা আমার ভুল। এখন ঘুরে দাঁড়াবার পালা। পুরো ম্যাচে তেমন কোনো প্রতিরোধ করতে না পারলেও বাংলাদেশ দলকে নিয়ে বেশ ভয়ে ছিলেন ভারতের কোচ। আগের চেয়ে ভালো খেলেছেন ঋতুপর্ণারা, বলছেন তিনি।
জয় পেয়েছি ঠিকই, কিন্তু পুরো ম্যাচে একটা অস্থিরতা ছিল। আগের চেয়ে বাংলাদেশের মেয়েদের খেলার মান ভালো হয়েছে। ম্যাচ শেষ, সবটা এখন অতীত। এবার ফাইনালে ওঠার লক্ষ্যে নিজেদের আবারও প্রস্তুতি নেওয়ার পালা। পুরো ম্যাচে 4 পরিবর্তন করেও ভাগ্য পরিবর্তন করতে পারলো না বাংলাদেশের মেয়েরা। 2 ম্যাচে একটি করে জয় পরাজয়ে 3 পয়েন্ট নিয়ে এবার ফাইনালে ওঠার মিশনে কঠিন পরীক্ষায় নেপালে বিপক্ষে নামতে হবে বাংলাদেশের মেয়েদের, যাদের বিপক্ষে গেল দুবারই সাফের শিরোপা জিতেছিল পিটা পাটলার শিষ্যরা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, গোয়া, ভারত। নারী সাফ চ্যাম্পিয়নশিপ কভার করতে ভারতের গোয়ায় আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব, যুক্ত হচ্ছেন তিনি। হাসিব, আজ একটা টিম মিটিং হওয়ার কথা আছে, সেটি কখন হবে এবং সেমিফাইনালে এখন বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, কতটা চ্যালেঞ্জিং হবে এই ম্যাচ? চ্যালেঞ্জিং তো অবশ্যই, কারণ হচ্ছে নেপালকে দুবার হারিয়ে 2022 এবং 24 সালে দুবার হারিয়ে বাংলাদেশ শিরোপা জিতেছিল, সেটা নেপালের 10 স্টেডিয়ামে, রঙ্গশালা স্টেডিয়ামে। তো সেখানে আসলে ভেন্যু পরিবর্তনের পাশাপাশি বা বাংলাদেশের ভাগ্যটাও একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে যে নেপালের সাথে বাংলাদেশের যে ফাইটটা আসলে সেমিফাইনালে হবে 3 তারিখ জওহরলাল নেহরু পদ্মা স্টেডিয়ামে, সেখানে আসলে বাংলাদেশ তাদেরকে হারিয়ে যদি ফাইনালে যেতে পারে তাহলে এটা অনেক বড় একটা বিষয়। যেহেতু তৃতীয় শিরোপা জয়ের একটি হাতছানি সাফের, এটি বাংলাদেশের এখনো সেই হাতছানিটা রয়েছে। গতকালকে ভারতের সঙ্গে ম্যাচে আসলে প্রথম 10 মিনিট বাংলাদেশ যে দুর্দান্ত ফুটবল খেলেছে, এরপর থেকে আসলে বাংলাদেশকে খুঁজে পাওয়া যাচ্ছিল না পুরো ম্যাচে। বিশেষ করে আনিকা রানিয়া সিদ্দিকী প্রথমে যে সুযোগটা মিস করেছেন, এরপর থেকে আসলে কেমন জানি বাংলাদেশ দল মানসিকভাবে একটু দুর্বল হয়ে পড়ে এবং এরপর আসলে 3টি গোল হজম করে এবং শেষ মুহূর্ত মানে ম্যাচের একদম শেষ দিকে পর্যন্ত তারা গোল খেয়েছে। সম্পূর্ণ দায়ভার কোচ নিয়েছেন, সঙ্গে সঙ্গে বলেছেন। এবং একটা বিষয় আছে যে গণমাধ্যমে যেটা আমরা অনেকটাই জানি, অনেকটা ওপেন সিক্রেটের মধ্যে দলের ভিতরে একটু দ্বন্দ্ব রয়েছে আনিকা রানিয়া সিদ্দিকীকে নিয়ে, মনিকা চাকমাকে নিয়ে। আসলে সেগুলো যদি কাটিয়ে উঠতে না পারে তাহলে আসলে তৃতীয় শিরোপা জয়ের যে স্বপ্ন বা লক্ষ্য বা মিশন, যেটাই বলেন না কেন আপনি, সেটা অনেকটাই ফিকে হয়ে যাবে। আসলে এটা হচ্ছে বিষয়। তবে এখন টিম মিটিং চলছে। প্রথম আগে ম্যাচ শেষ হওয়ার পরে প্রথম একটা মেসেজ আসছিল মিডিয়া উইং থেকে বিএফএফ এ যে আজকে সকালবেলা প্র্যাকটিস করবে, কিন্তু পরবর্তীতে ঘন্টাখানিকের মধ্যে সেটা আবার ক্যান্সেল করা হয়। তবে টিম মিটিং চলছে। তারপরও আমরা কিছুক্ষণ পর হয়তো হোটেলে যাব, সেখানে আমরা চেষ্টা করব প্লেয়ার কিংবা অফিসিয়ালদের সাথে কথা বলতে। সবকিছু মিলে আসলে টিম আসলে খুব যে হ্যাপি তা না, তবে হ্যাঁ তারা এখনো মনে প্রাণে বিশ্বাস করে, মনে প্রাণে খুব চায় যে তারা নেপালের বাধা টপকে ফাইনাল খেলবে এবং সত্যিকার অর্থেই দেশের জন্য তৃতীয় শিরোপা নিয়ে আসবে। জি, ছিলেন মোহাম্মদ হাসিব। হাসিব, আপনাকে ধন্যবাদ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।